অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, কিন্তু ৩২ নম্বর ভাঙার পরে এই বিষয়ে একটু স্পষ্ট কথা বলেই রাখা দরকার। যার জন্য বলছি, এটা দেখবেন ভাঙার প্রশ্ন যখন ফেসবুকে আসছে তখনই অভ্যুত্থান যারা করলো তাদের মধ্যেও একটা বিভাজন শুরু হয়ে গেছে, এবং অনেকেই বিভাজনের রাজনীতি আবার আওয়ামী লীগের মতো আমদানি করা হচ্ছে কিনা এবং হয়ে যাচ্ছে, এবং একটা ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটতে যাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ পরবর্তী। এই কথা একদম স্পষ্ট যে ৩২ নম্বর ভাঙা নিয়ে যারাই পক্ষে যুক্তি দিচ্ছেন বা বিপক্ষে যুক্তি দিচ্ছেন, প্রত্যেকের জায়গা থেকেই কিন্তু যুক্তিক জায়গা আছে বলে সেটা দেখাতে পারছেন। এখন প্রশ্ন হলো, ৩২ নম্বর ভাঙাটা ঠিক হলো নাকি বেঠিক হলো? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি যেই বিষয়টা ক্লিয়ার করতে চাই তা হচ্ছে, ৩২ নম্বর ভাঙার প্রশ্নটা কখন আসলো? শেখ হাসিনা যিনি গণহত্যার দায় নিয়ে এবং তাকে নাকি হত্যা করতে চেয়েছিল এদেশের মানুষজন, মানে গণ অভ্যুত্থানে এত মানুষ হয়েছে তারা সবাই শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, এই কথা হাসিনা নিজে বলছে। মানে এটা নাকি ষড়যন্ত্র? মানে এত মানুষ আপনার বিপক্ষে ষড়যন্ত্র করছিল? এত মানুষ যদি ৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে, তাইলে শেখ হাসিনার ক্ষমতায় থাকার দরকার কি? উনি জিজ্ঞাসা করেন না যে আমার অপরাধটা কি, পাপটা কি? এতগুলো মানুষ যদি অভ্যুত্থানে আপনার বিরুদ্ধে রাস্তায় নামতে পারে, আসলে আপনার আলাদা করে কোনো পাপ থাকার দরকার নেই। আপনি খুব ভালো করছেন, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের সিস্টেম অনুযায়ী মানুষ আপনাকে চায় না, কিন্তু সেটা রায় দেবে কিভাবে? ভোটের মাধ্যমে। ভোটের ব্যবস্থাটা তো আপনি রাখেন নাই, যার কারণে জনগণ রাস্তায় নেমে আসছে, আপনাকে চাচ্ছে না এবং আপনিও পালিয়ে গেলেন। আপনার হ্যাডম বা ক্ষমতা নাই দেখে তো আপনি থাকেন নাই, আপনি কোনো পাপ করেন নাই, খুব ইনোসেন্ট। দেশের জন্য জীবন দিয়ে দিতেন, থাকতেন, তা তো দিতে পারলেন না। আপনি আপনার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেলেন। তারপর আপনার পুত্র জয় যেইভাবে বলেছিল সেই দেশের মানুষের জানা, সে বলেছিল যে হাসিনা এবং আমাদের পরিবার বাংলাদেশ নিয়ে আর কোনো রাজনীতি নিয়ে কথা বলবে না, আমাদের কিচ্ছু দরকার নেই, বাংলাদেশ যা খুশি তাই করুক, একদম এই কথা বলে দিয়েছিল কাটসাট। সেই হাসিনা আবার পরবর্তীতে এসে বাংলাদেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে দেশব্যাপী হরতাল, অবরোধ এইগুলো করার জন্য সে কর্মসূচি ঘোষণা করছে। মানে সে আবার ফিরে আসবে, সে চট করে ঢুকে পড়বে আমি কাছাকাছি আসছি। আসলে তো সেই সুযোগটা নেই, পাচ্ছে না। এখন তার নেতাকর্মীদেরকে রাস্তায় নামিয়ে, কিছুদেরকে যারা আফিম চেতনার আফিম খেয়ে মাথা ভূত হয়ে আছে তাদেরকে রাস্তায় নামিয়ে গ্রেফতার করাবে, জনগণের হাতে উদম কেলানি খাওয়াবে, যার কারণে কিন্তু সে আবার এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। দগদগে ক্ষত যেই মা তার ছেলেটিকে হারিয়েছে, এখনো তার ছেলের জন্য সে কান্না করে। যেই বোন তার ভাইকে হারিয়েছে, যেই ভাই তার বোনকে হারিয়েছে, যেই বাবা ছোট্ট কোলের শিশুটাকে হারিয়েছে, যেই হাসিনার প্রশাসনের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে ছাত্র জনতার উপর বুকি গলে করার কারণে, শুধুমাত্র কি কোটা চাই, কোটা থাকুক না, কোটা থাকবে না, এই কথা বলার কারণে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করার পর যেই হাসিনা পালিয়ে গেল, সে আবার কর্মসূচি দিচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো? বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, কথা স্বীকার করতে হবে। তারপরে সেই নেত্রী, সেই হাসিনা, পালিয়ে যাওয়া সেই হাসিনা কিভাবে আবার কর্মসূচি ঘোষণা দেয়? মানে কত প্রকার মানুষ নিজে অনুশোচনা একটু বিন্দু পরিমাণ না ভুগলে এই ধরনের আলাপ দিতে পারে? আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী এখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে তারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে কথা বলে। তারা দেখে নেবে, তারা বিচার করবে, এবং তারা বাংলার মাটিতে বিচার করবে। এই ধরনের দৃঢ় প্রত্যয় নিয়ে কথা বলে। মানে কি? বাংলাদেশে যারা একটা ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে হাসিনার বিপক্ষে আন্দোলন করে গণমানুষকে সম্পৃক্ত করে সবার ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় করেছে, যার কারণে হাসিনা এসে সেই মানুষদেরকে বিচার করবে। এটা উস্কানি নয়। এখন অনেকে প্রশ্ন করবেন যে এইটা করার পরে এখন ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে যারা বুলডোজার নিয়ে গেছেন তাদের অনেক ক্ষতি হবে, বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক পলিসির কারণে নানা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, অনেক অনেক কিছু আলাপ, অনেক ক্রাইটেরিয়া আমরা বাংলাদেশে দেখেছিলাম। ইন্ডিয়া যে আমাদের দেশে সরাসরি প্রত্যক্ষভাবে একটা ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রাখার জন্য নগ্ন হস্তক্ষেপ করছে, এই কথা অনেকেই বলতে পারতেন না। এটাকে বলা মনে হইতো যে তার রাজনৈতিক ক্রিয়া শেষে সেরকম কিছু ছোটখাটো রাজনীতিক অমুকে কিছু বোঝে না, যার কারণে সেই সব কথা বলে। কিন্তু দেখবেন বাংলাদেশের এখন সমস্ত মানুষ ইন্ডিয়ার বিপক্ষে সোজাসুজি কথা বলে। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, বিএনপির একটা অংশ এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ইন্ডিয়াকে তোয়াজ করে কথা বলেন, কিন্তু তাদের তৃণমূলে এই অবস্থা নেই।
তারা ইন্ডিয়ার পক্ষে সাফাই গাইছেন, এই ধরনের কথা যদি জামাত বিএনপি কর্মীরা বুঝতে পারেন, তারা কিন্তু সেটার বিপক্ষে দাঁড়ান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো বাংলাদেশের রাজনৈতিক যে প্যাটার্ন তৈরি হয়ে আছে, সেটা জনগণ ভেঙে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমি যেই আলাপটা করতে চাচ্ছি, আজকে শেখ হাসিনা, আওয়ামী লীগ তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ 14-15 বছর জনগণের সাথে যেভাবে দেখিয়েছে, আর তার প্রতীক হিসেবে, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে শেখ মুজিবুর রহমানকে দাঁড় করিয়েছে। তিনি স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা, এই ব্যাপারে কোনো আলাপ নেই। হ্যাঁ, ঠিক আছে, একথাই সত্য, এখানে কোনো আলাপ আসলে নাই। মুক্তিযুদ্ধের সর্ব অগ্রে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন, যদিও তার সেই নেতৃত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কি করা গেছে হাসিনার আমলে? একেবারেই করা যায় নাই। শেখ মুজিবকে গড় তুল্য বানায় ফেলছে, সংবিধানে আইন তৈরি করছে, তাকে কোনো সমালোচনা করা যাবে না। শেখ হাসিনা, শেখ পরিবার, এইগুলো নিয়ে আলাপ করলে তাকে জেলে যাইতে হয়। 14 বছরের ছেলেকে জেলে যাইতে হয়। এই যে ব্যাপারগুলো আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি করলেন, এটার একটা ফিডব্যাক আছে না, সেটা তো জনগণ করছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার আহ্বানে যারা বুলডোজার নিয়ে ওইখানে গেছে, তাদেরকে ফেরানো সম্ভব ছিল না, এবং ওখানে কম বেশি সব দলের রাজনৈতিক নেতা কর্মীরা গেছে, এবং গেছে নিজে মুখ লুকায় রাখছে, পরিচয় দিতে পারে নাই বা দেয় নাই, বা তার অবস্থানগত কারণে সে প্রকাশিত হয় না, কিন্তু দেখতে হইলেও গেছে। কিন্তু এইটাকে কি ফেরানোর সাধ্য কোনো রাজনৈতিক দলের নেতা ছিল? একেবারেই ছিল না। রাজনৈতিক নেতাদের বাইরে গিয়ে তো এই ঘটনাটা ঘটলো। এর মানে কি? মানুষ এত পরিমাণ ক্ষুব্ধ যে কেউ ডাক দিলে গিয়ে তারা এই কাজ করে ফেলবে, সেখানে কোনো রাজনৈতিক নেতার সাধ্য নাই সেটা ফেরাবে। কারণটা কি? আমি শুধু ওইটাই বলতে চাচ্ছি। কারণটা একমাত্র হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ একক ক্ষমতার একটা অধিকারী হইয়া জনগণের সামনে জানান দেওয়া, বাংলাদেশে শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ মুজিব, এগুলো হচ্ছে গড়তুল্য, এদের নিয়ে আলাপ করা যায় না। ওই যে ছাত্রলীগ আলাপ দিত না, আপার প্রশ্নে আমরা আপসহীন, আপাকে নিয়ে কথা বলছো তো একদম শেষ। তো কি হয়েছে এখন রে ভাই? ধানমন্ডি তো ঘুরাই দিল, কিছু করো না কেন? তোমরা করতে পারলা না কেন? এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ শামীম ওসমান মার্কা, ওবায়দুল কাদের, কাউয়া কাদের মার্কা বক্তব্য দেওয়ার কারণে আজকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা দলিল, এবং যেটা আমরা প্রকাশ্যে দেখতে পেতাম, বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে যেভাবে মারা হলো এবং ওইখানে যে ঘটনাগুলো আমাদের ইতিহাসের সাথে জড়িত, সেটা পাঠ করার জন্য যাইতো। সেই অবস্থাটা কি রাখছে? শেখ মুজিবকে বাংলাদেশে ভিলেন রূপে হাজির করছে শেখ হাসিনা। একটা মানুষের ন্যায় অন্যায় ভুল ত্রুটি থাকে, সেটা যদি সমালোচনা করার জায়গা থাকে, তারপর আলোচনা সমালোচনার মধ্যেই আপনি তাকে নেতা হিসেবে যতটুকু খুশি ততটুকু মানেন, যতটুকু খুশি না মানেন। এই জায়গাটা শেখ মুজিবের ব্যাপারে শেখ হাসিনা রাখে নাই। তাকে খোদা বানানোর চেষ্টা করছে, এইটাই বাস্তবতা, যার কারণে মানুষের মনে প্রচন্ড পরিমাণে ঘৃণা তৈরি হয়েছে, এবং সেই গড বানাইয়া, তাকে সেটা কাল্ট ফিগার বানাইয়া শেখ হাসিনা তার সমস্ত প্রকার জঘন্যতম অপরাধ সে 14-15 বছরে বাংলাদেশে করছে। আয়নাগরের মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও এই রকমের জঘন্য ঘটনা আছে? আপনি একটা একটা করে যদি খেয়াল করেন, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের জননীকে গণধর্ষণ করা, মানে শেখ হাসিনা এটা কি ছিল? 2 বছর 3 বছরের ছেলেকে বাবাকে না পেয়ে তাকে কারারুদ্ধ করা হয়েছে। 2.5 বছর 2 বছর 3 বছরের শিশুকে, ভাবা যায়? ছেলেকে না পেয়ে, যুবদলের ছেলেকে না পেয়ে বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়েছে। বুলডোজারের ঘটনা কি নতুন? বাংলাদেশের ইতিহাসে 14-15 বছরের শাসন আমলে বহু বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। জিজ্ঞাসা করেন বাংলাদেশের মানুষের কাছে, তারা বলবে তারা তো ভুক্তভোগী ভাই। আজকে বুলডোজার দেখা, 32 নম্বর দেখে অনেকে কান্নাকাটি করছেন। কান্নাকাটি করছি কিনা, আমি বাহাবা দিচ্ছি কিনা, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে হাসিনা এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলে রেখে গেছে। এখনো সে উস্কানি দেয়, এখনো সে মনে করে ফিরবে, এখনো সে মনে করে খোদা তাআলা তাকে ফিরিয়ে আনবে, এবং সে বলে 21শে আগস্ট গ্রেনেড হামলা, ওই যে কত কেজি ওজনের গোপালগঞ্জে যাওয়ার পথে বোমা পুঁতে রাখছিল কারা, তারপরে তাকে গুলি করছে, নানা জায়গায় তাকে হত্যা করতে চাইছে, এই সব কিছু থেকে বাঁচাইছে তারে খোদা তাআলা। কিন্তু খোদা তাআলা তারে খালি বঙ্গভবন থেকে পালাইয়ে যাওয়া থেকে বাঁচাইতে পারে না, এটা তারে পালাইতে হয়েছে। মানে সব খোদা তাআলা করছে, কিন্তু বঙ্গবন্ধন থেকে, মানে কি বলে, ওই যে গণভবন থেকে পালাইয়ে যাওয়া যে খোদা তাআলা করছে, এইটা স্বীকার করে না।
মানে বাকি তারে সব সেভ করছে খোদা তাআলা। এখন সেভ করছে কি হয়েছে, হাসিনা আবার ফিরবে। এই বয়সে সমস্ত অপকর্মের দায় নিয়ে তাকে পদত্যাগ করে আওয়ামী লীগ অন্তত বাঁচতে দেওয়া উচিত ছিল, কিন্তু হাসিনা আওয়ামী লীগরেও বাঁচতে দিবে না। ইনক্লুসিভ রাজনীতিক যে আলাপ এখন শুরু হয়েছে, সেই আলাপেও আওয়ামী লীগকে রাখার কোনো সম্ভব হইবে না। একদম যতটুকু ক্ষমতা হাসিনার আছে ততটুকু সর্বোচ্চ শক্তি দিয়া আওয়ামী লীগকে ধ্বংস করে তারপর হাসিনা দুনিয়ার থেকে বিদায় হইবে, এই সিদ্ধান্তই হয়তো নিছে। তা না হইলে গণহত্যার দায়ে পালিয়ে যাওয়া একটা নেত্রীকে দেশে ফেরানোর চিন্তা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বা কেন করে? মানে আওয়ামী লীগের পাপ, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাপ, শেখ হাসিনার পাপ একত্রে এক সুতায় জড়াইয়া গেছে, এক সুতায় জড়াইয়া গেছে, যার কারণে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। এখন সেই আওয়ামী লীগকে আপনি বাঁচাবেন কেমনে? তাকে আপনি নির্বাচনে আনবেন কেমনে? তাকে আপনি স্পেস দিবেন কেমনে? সে তো স্পেস নেওয়ারই উপযুক্ততা নাই। সে এখনো মব, সে এখন মব হইতেছে, বলতেছেন আওয়ামী লীগ তো মব করতো, সেই মবের হুমকি তো তারা এখনো দেয়। মানে বিচার করবে, তারা এসে এই করবে। তাদের বিচার তো আমরা দেখছি না, তাদের ন্যায্য তো আমরা দেখছি না। তাদের ন্যায্য বিচার কেমন ছিল? তাদের ন্যায্য বিচার তো ওইটা ছিল, প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মাথায় দেশ থেকে বাইর করে দেওয়া, কোর্টকে যা বলা তাই করা, এটি তো তাদের ন্যায্যতা ছিল। দলীয় একটা কোর্টে পরিণত, পেটি কোর্টে পরিণত করেছিল আওয়ামী লীগের আমলে, এটাই তো আলাপ। তো এখন মূল আলাপ হচ্ছে বাংলাদেশে যারা এখনই বলবেন যে 32-এ যা হয়েছে খুবই খারাপ, এটা আমাদের ইতিহাসের অংশ, করা হয় না, ওকে, কিন্তু ভাই এটা তো আমরা করি নাই। এই পরিস্থিতির তো দায় আমরা নিতে চাইতে পারি না। এখন ওখানে যারা গেছে, আমি তো বলছিলাম ফেরানোর সাধ্য কার ছিল রে ভাই? আপনারা যাবেন, আপনারা ফেরাইতেন। আপনারা যারা বলতেছেন সুশীল বলেন, অন্য কোনো দলের বলেন, অ্যাক্টিভিস্ট বলেন, আপনারা গেলেন না কেন? আপনাদের ইনফ্লুয়েন্স আছে না সমাজের মধ্যে, ইনফ্লুয়েন্স করতেন জনগণকে, যে আপনারা যাইয়েন না। ফেরানোর সাধ্যটা ছিল, কেউ যদি থাকতো আপনারা আসেন না কেন রে ভাই? আর আমি বলতে চাচ্ছি কথা ওইটাই, এই পরিস্থিতি একমাত্র হাসিনার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হাসিনার যাচ্ছে তাই ভাবে শাসন করার একমাত্র কারণই হচ্ছে এটা। এই কারণে আজকে 32 ঘটছে। ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদেরকে এই সব বিষয় বিবেচনা কইরা রাজনীতি করতে হবে, যে আপনি যদি ওভার এক্সট্রিম লেভেলের কিছু করেন সেটার ফিডব্যাক আসবেই। আমি তো একটা বিষয় ক্লিয়ার করতে পারি, শেখ হাসিনাকে বা শেখ হাসিনার এই যে শেখ মুজিবের 32 নম্বরকে ঘুরিয়ে দিচ্ছে, এইটা তো খালেদা জিয়া প্ল্যান করে নাই, এই ব্যাপারটা ক্লিয়ার। বা এই অভিযোগ কেউ করেন না আমার জানা মতে, কিন্তু খালেদা জিয়াকে বাসভবন থেকে নামিয়ে দেওয়ার প্ল্যান হাসিনা করছে, এবং সেইটা করে সে খুশিতে হাসছে, হাহা করে সে হাসছে যে আমি প্ল্যান করছি খালেদা জিয়াকে কবে ক্যান্টনমেন্টের বাসা থেকে নামাবো। আপনি যদি সর্বোচ্চ একটা দলের নেত্রী হইয়া, প্রধানমন্ত্রী হইয়া দেশনেত্রী খালেদা জিয়ার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তো জনগণ আপনার বাড়ি এরকম ঘুরাই দিলে সেই সিদ্ধান্ত যদি নিয়ে থাকে জনগণ, সেটা ফিরাইবে কে? আপনি তো এই নোংরামি শুরু করছেন রে, সেটা বলবেন না। তো যারা শুধুমাত্র 32 নম্বর ভাঙা হইছে হইছে বইলা বলেন, তারা বলেন, এটাও বলেন সাথে সাথে, হ্যাঁ আপনাদের কথা সমর্থন করি, সাথে সাথে এটাও বলেন যে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। সে তার দলটাকে শেষ করছে, শেখ মুজিবের যতটুকু কৃতিত্ব ছিল সেটাকে ধ্বংস করছে, এবং সে নিজেও সর্বশেষ পালায়ে গেছে। এটাই হচ্ছে মূল আলাপ। ধন্যবাদ সবাইকে।